দর্শক USNewsOnline.com এর নিয়মিত আয়োজন US News অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগতম সেলিম। আজ US News অনলাইন জার্নালের ৬১৪তম এ পর্বটিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্রের জর্জিয়া থেকে যুক্ত হয়েছেন সাবেক কংগ্রেসম্যান প্রার্থী ডক্টর রশিদ মালিক, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ ওদিসি, যুক্তরাষ্ট্রের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট লেখক মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস এবং প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক সাংবাদিক ইব্রাহিম চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে এখন সবচেয়ে একটি বিষয় বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে বাংলাদেশে বিভিন্ন রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই বিষয়টি সারা বিশ্বে যেখানে বাঙালিরা রয়েছেন সেখানে এই বিষয়টি এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই বিষয় নিয়ে আমরা জানবো যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনৈতিক, সাংবাদিক, সরকারি কর্মী তাদের মতামত জানবো এবং এই বিষয়ে কি করণীয় এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সেই বিষয়টি নিয়ে আমরা জানবো। আমি প্রথমে এই যে বিষয়টি বাংলাদেশের এই সাম্প্রতিক বিষয়টি সবচেয়ে আলোচিত যে বিষয়টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, বাংলাদেশের আলেমদের একটি বৃহৎ অংশেই এই বিষয় নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছেন, বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন রকমের ফতুয়া দিচ্ছেন এটার বিষয় নিয়ে। তো এই বিষয় নিয়ে আমরা মতামত জানবো যুক্তরাষ্ট্র প্রবাসী বুদ্ধিজীবীদের। আমি প্রথমে ডক্টর সিদ্দিকুর রহমান থেকে দিয়ে শুরু করবো। সিদ্দিক ভাই, যদি আপনি এই বিষয়টা দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মীয় ভাইদের জন্য আদাব, নমস্কার। তো আজকে একটা বর্তমানে দেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতির উপরে যে আলোচনা সভা ভাস্কর্য নিয়ে যে কয়েকজন আজকে অংশগ্রহণ করতেছেন প্রত্যেকেই রাজনৈতিক ভাবে যোগ্য ব্যক্তিত্ব। তাদের সামনে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে online.com কর্ণধার সেলিম ভাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। যেহেতু আপনারা প্রথমে শুরু করেছেন, আমি সরকার পক্ষ, তো আমার কথাবার্তা একটু মেপেই বলতে হবে, কারণ বর্তমান দেশের পরিচালনায় আমাদের দল, প্রধানমন্ত্রী আমাদের দলে, আমাদের সংসদ আমাদের দলীয় ভাবে আমরা 1 নম্বরে, এবং যারা আজকে ভাস্কর্য নিয়ে কথা বলছেন তারাও কিন্তু বাংলাদেশের জনগণ, তারা উড়ে আসে কথা থেকে আসে নাই। তবে আমি মনে করি ভাস্কর্যটা আসল বিষয় নয়, এটা একটা উপলক্ষ। আপনি যদি দেখেন সারা বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে প্রত্যেক জায়গায় কিন্তু এই ভাস্কর্য রয়েছে। সেই দেশের যারা সাহিত্যিক ছিলেন, যারা রাজনীতিবিদ ছিলেন, তাদেরকে মনে রাখার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য তারা কিন্তু কেউ বলে যায়নি যে তাদের ভাস্কর্য বানায় রাখতে হবে, এটা কিন্তু তারা বলে নাই। অনেকে হয়তো বলেছেন, কিন্তু বেশিরভাগই তাদের স্মরণ করার জন্য এই ভাস্কর্যটা তৈরি করা হয়। এটা মূর্তি নয়, এটা পূজা করার জন্য নয়, যেটা একটা অপব্যাখ্যা দেওয়া হচ্ছে বাংলাদেশে। আমি মনে করি যেহেতু আমাদের দল সরকারে, আমাদের এটাকে খুব বিচক্ষণতার সাথে বিবেচনা করতে হবে এবং এই সমস্যার সমাধান বের করতে হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ভাস্কর্য ইস্যুটা একটা উপলক্ষ মাত্র, এর পিছনে অনেক, যদি ডিপলি চিন্তা করা যায়, অনেক উদ্দেশ্য আছে এর পেছনে। দেশটাকে অস্থির করা যায় কিনা, এবং তার জন্য যারা বিভিন্ন দল রয়েছে
আর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে মহাজোটের বিরুদ্ধে যারা আছেন তারাও এর পেছনে থাকতে পারেন। বিদেশের রাজনৈতিক ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স এখানে থাকতে পারে। এই সমস্তগুলো বিবেচনা করে আমাদের দেখতে হবে। তবে সর্বশেষে আমি যে কথা বলতেছি, আপাতত বাংলাদেশ আর বঙ্গবন্ধু শেখ মুজিব যাকে সেপারেট করার কোনো সুযোগ নেই। জাতির জন্য বঙ্গবন্ধুকে সেপারেট করার কোনো সুযোগ নেই। এই ভাস্কর্য বাংলাদেশে আজকে নতুন করার প্রচেষ্টা হচ্ছে নাকি? গত 50 বছরে বিভিন্ন সময় করা হয়েছে, কোনোদিনই কিন্তু এই কথাটা ওঠে না। হঠাৎ করে একজন ফতোয়া দিয়ে দিলেন যে ভাস্কর্য করা যাবে না। আমি যেটা সময় বলেছি, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা কোনো ফতোয়ার মাধ্যমে হয় নাই, বাংলাদেশের স্বাধীনতা এসেছে 30 লক্ষ রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। সেই বাংলাদেশ কিভাবে চলবে সেটা ফতোয়া দিয়ে চলবে না। সেখানে একটা সংবিধান রয়েছে, সেই সংবিধান অনুযায়ী এই দেশটি চলবে। এবং সে ব্যাপারে আমি মনে করি, আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে যে একটা আন্দোলনের যে অপচেষ্টা চলছে, সেটা সরকারকে দেশের যে বর্তমান আইন আছে এই আইনের আওতায় এনে এদের বিচার করা উচিত। এদের অনেক সময় সুযোগ দেওয়া হয়েছে বিগত দিনে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি সকলের প্রধানমন্ত্রী হিসাবে উনি অনেক সময় ছাড় দিয়েছেন দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য, দেশের উন্নয়ন গতিশীল রাখার জন্য। কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে এটাকে বিচক্ষণতার সাথে হ্যান্ডেল করার জন্য। এটা কিভাবে কন্টেইন করা যায় যাতে করে আমাদের জন্য, আমাদের সময়কালে বা ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মের সামনে এই কথাটি আবারও না আসে। আমি এটুকু আপাতত বলে, এবং আমি যেটা শেষ কথা বলবো, বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে। ধন্যবাদ ডক্টর সিদ্দিক ভাই। আমি এবার এই বিষয়ে বলবার জন্য আহ্বান জানাবো যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই আলোচনায় অনেকেই আছেন গণ্যমান্য, সবাই সুযোগ্য ব্যক্তিত্ব, কথা বলবেন। তবে বর্তমানে যে বাংলাদেশে এই আলোচনা হচ্ছে, এটা আমি দেখছি যে দুটা গ্রুপই একটু মারমুখী। মানে এককভাবে আমি আলেম সমাজের দোষ দিব না, কারণ আর একটা গ্রুপ আছে যারা নাকি অতি ইসলাম বিরোধী গোষ্ঠী, তারাও কিন্তু এটাকে উস্কানি দিয়েছেন, আলেম সমাজকে খেপিয়ে তুলেছেন। এখন আমি দেখেছি যে ভাস্কর্যটা আমি বলবো না যে এটা জায়েজ বা ইসলামিক দৃষ্টিতে এটা ঠিক আছে, তবে এটাকে ভেঙে ফেলতে হবে বা আইন নিজের হাতে নিতে হবে, এটাও সমর্থন করি না। যে বাংলাদেশে তো অনেক কিছু আছে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, মানে বাংলাদেশ তো একটা ইসলামিক শাসন অনুযায়ী তো চলে না। বাংলাদেশের সংবিধানটাও আপনার ইসলামের মানে ইসলাম অনুযায়ী বা কোরআন হাদিস অনুযায়ী চলছে না। সেই কারণে বিচার ব্যবস্থা সহ অনেক কিছুই তো ইসলামের সাথে মানে সাংঘর্ষিক। তো সেই কারণে আপনার এখন ওই বিএনপির সময়ে 50টা স্টেটে ওই জঙ্গিরা আদালতে বম্বিং করেছে, যে এই আদালত তারা মানে না, কারণ এটা তো ইসলামিক রাষ্ট্র নয়। সেই কারণে আবার অন ইসলামিক একটা জিনিসকে মানে ইসলামিক বা ইসলামে হালাল বলেও প্রতিবাদ দেওয়ার সুযোগ নাই। আমি অনেক কিছু মানি না বা মানতে পারি না, সেটা একটা বিষয়। আর একটা জিনিস হলো যে যে মানি না বলেই এটাকে আমি হালাল বলবো, সেটা বলা যাবে না। তো সেই কারণে যেহেতু ইসলামিক স্টেট না, ইসলামিক সংবিধান বাংলাদেশে চলে না, সেক্ষেত্রে সবকিছুই ইসলামিক হইতে হবে, সবকিছুকেই মানে মানে ভাঙতে হবে, সেটা করা যাবে না, সেই সুযোগ নাই। তো সেই কারণে
এই হেফাজত ইসলাম এটাকে আমি অন্যভাবে অনেকে হয়তো বলার চেষ্টা করবেন যে এটা সরকারের মানে পতনের একটা হয়তো ডাক, এটা আমি মনে করি না। কারণ এখানে বিএনপি বা সহ অন্যান্য রাজনৈতিক দল এর পিছনে নেই। বিএনপিও এই ব্যাপারে এখনো নীরব ভূমিকা পালন করছে, তারা দেখছেন কি হচ্ছে। আলেম সমাজ এবার আমি একটা দেখলাম যে আলেম সমাজ সব ধরনের আলেম সমাজ, বাংলাদেশে কিন্তু অনেক ফেকরা আছে, মানে অনেক গ্রুপ আছে আলেমদের মধ্যে। তো এবার দেখলাম আমি সব ধরনের আলেম সমাজে ফেকরা গ্রুপ কিন্তু এবার এই মতে এক হয়েছেন যে এটাকে হালাল বলার সুযোগ নেই। আমি মনে করেন আহলে হাদিস একটা গ্রুপ আছে, তারা সরকারের সাথে কিছুটা সরকারের সাথে থাকে। তারপরে আপনার ওই ইসলামিক ফাউন্ডেশনও মনে করেন, অন্যান্য যারা হেফাজত, জামাত, তাবলিগ, তারপরে ওই যে মানে তরিকতপন্থী যারা নাকি সবসময় আপনার ওই জামাত এবং হেফাজতের বিরুদ্ধে, তরিকতপন্থী যারা নাকি ওলিয়া উলিয়া বিশ্বাস করে, এই গ্রুপটাও দেখলাম আহলে সুন্নাতুল জামাত যাদেরকে বলা হয়, তারাও দেখলাম সবাই কিন্তু একমত, ঐক্যমত। এই ভাস্কর্য বা মূর্তি এটাকে হালাল বলার সুযোগ নেই। এটা এখন আমি বলতে পারি যে হ্যাঁ, অনেক কিছু তো বাংলাদেশে হালাল নাই, অনেক কিছু তো বাংলাদেশে ইসলাম চলতেছে না, তাই বলে আমি ভাঙতে হবে কেন? ভাঙারও সুযোগ নেই। বিভিন্ন দেশে এই ভাস্কর্য আছে সত্য, হয়তো ন্যাশনাল ভাবে 2-4টি আছে, এই গণহারে কিন্তু হয় নাই। যেটা নাকি আমাদের দেশেও কিন্তু জিয়া রহমান সাহেবের আমি ভাস্কর্য দেখেছি, খাল কাটা নিয়ে একটা ভাস্কর্য আমি দেখেছি। কিন্তু তখনই সমালোচনা হয়, তখনই আন্দোলন হয় যখন এটা নিয়ে বাড়াবাড়ি শুরু হয়। যেমন একসময় বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু হসপিটাল, ইউনিভার্সিটি, কলেজ, তারপরে আপনার নেমে আসলো মানে বাথরুম পর্যন্ত। মানে এই যে একটা অসাধু রাজনীতি, অথবা আওয়ামী লীগের না, কিন্তু আওয়ামী লীগের ভিতরে ঢুকে তারা অতি আওয়ামী লীগের হয়ে যায়, এবং এই সমস্ত লোক যে মানে নেতা নেত্রীর কাছে এই চামচা গ্রুপটা, তারা কিন্তু আবার সুযোগও পায়, প্রশ্রয় পায়। এই কারণে এই আপনার বঙ্গবন্ধুর ভাস্কর্যটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেল। এর মধ্যে যে একটা বিশাল মেগা প্রজেক্ট তারা করলো, মেগা প্রজেক্ট করে তারা জেলায় জেলায় বা এই পদ্মা সেতুর বিভিন্ন জায়গায় যখন প্রজেক্ট শুরু করলো, এটা যখন নজরে আসলো যে বাংলাদেশে একটা না দুইটা না অনেকগুলি আনাচে কানাচে হয়ে যাচ্ছে, তখন কিন্তু আলেম সমাজের এটা চোখে আসলো, এই যে অতি বাড়াবাড়ি। তারপরে আপনার গ্রিক সংস্কৃতি, যেখানে উলঙ্গ মূর্তি, যেটা বাঙালি সংস্কৃতি না, সেটাও কিন্তু ধার করে অতি উৎসাহী, অতি সেকুলার ইসলাম বিদ্বেষী কিছু, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই গ্রিক সংস্কৃতিটাকে, বিদেশি সংস্কৃতিটাকে, নগ্ন সেই মূর্তি বিভিন্ন জায়গায় তারা স্থাপন করেছে। এটা নিয়েও কিন্তু ইতিমধ্যে আন্দোলন হয়েছে। তো এই আন্দোলন করার সুযোগ কিন্তু অনেক সময় প্রশাসন, সরকার বা অতি উৎসাহী লোকজন কিন্তু করে দিচ্ছে। তো সেই কারণে আমি বলবো যে এটা সরকারেরও দায়িত্ব আছে। সরকারের আশেপাশে যারা সরকার সমর্থক, যারা নাকি বুদ্ধিজীবী দাবি করেন, তাদেরও দায়িত্ব আছে। কারণ এবার আমি দেখেছি শুধু একটি গ্রুপ না, হেফাজত নাই কিন্তু। আমি এই কয়েকদিন যাবত ওয়াজ করেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নাকি সবসময় সরকারের পক্ষে এবং হেফাজতের বিরুদ্ধে, তারাও একই সুরে কথা বলছে। এবং ওই আহলে হাদিস নামে একটা গ্রুপ আছে, ওয়াহাবি গ্রুপ যাকে বলা হয়, সৌদি আরবের পক্ষে একটা গ্রুপ আছে, রাজতন্ত্রের পক্ষে, এবং ফেতনাবাজ আমরা যাকে বলি, তারাও কিন্তু এই একই সুরে কথা বলছে এই ভাস্কর্যের বিরুদ্ধে। মানে এমন কোন আলেম সমাজ নেই যারা এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে না, অর্থাৎ তারা বলছে এটা জায়েজ বলার সুযোগ নেই। এটা হলো আমার বক্তব্য। ধন্যবাদ গিয়াস ভাই। আবার ওদেশী যুক্তরাষ্ট্রের সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস দাদা। ধন্যবাদ সেলিম ভাই, ধন্যবাদ এবং অন্যান্য আলোচক সিদ্দিক ভাই এবং ইব্রাহিম ভাই, সবাইকে শুভেচ্ছা।
তো দুইজনেরই বক্তব্য শুনলাম। আমার কথা শোনা যায়? জি জি হ্যাঁ, জি, খুব ভালো শোনা যায়। আমি শুরুতেই বলতে চাই যে সিদ্দিক ভাই বলছেন যে তিনি সরকার পক্ষের। হ্যাঁ, উনি সরকার পক্ষের। আমি কিন্তু সরকার পক্ষের না, নিরপেক্ষ না, তবে আমি মুক্তিযুদ্ধের পক্ষে। আমি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের অবস্থান থেকে আমি কথাগুলো বলবো। আমি শুরুতেই বলি যে এই দেশটা কিভাবে হবে 52 সালে নির্ধারিত হয়ে গেছে। 52 সালে বাঙালি জাতীয়তাবাদ, হাজার বছরের বাঙালি কৃষ্টি সংস্কৃতির পথ ধরে এবং দ্বিজাতি তত্ত্বকে কবর দিয়ে দেশটা গঠিত হবে, এটা সেদিনই নির্ধারিত হয়ে গেছে। পরবর্তীতে ধারা থেকে ধারা ধরেই আমরা আগাই এবং 62 সালে এসে যখন আবার আমাদের কৃষ্টি সংস্কৃতির উপরে আঘাত আসে, আমরা তখন আবার এটাকে প্রতিহত করি এবং 71 সালে এসে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা সেটাকে প্রতিষ্ঠিত করি। এবং ওই যে সিদ্দিক ভাই বলছেন না, 30,000 শহীদ এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা 4টা স্তম্ভ আমরা পাই। সেই 4টা স্তম্ভের ভিত্তিতে দেশ চলবে, এটাই ছিল নির্ধারিত, এটাই ছিল কথা। এবং স্বাধীনতার পরে যখন 72 সংবিধান হয়, সেই সংবিধান আমাদের এই দাবিগুলো নিশ্চিত করা হয়েছে। সুতরাং আজকে এই যে কথাগুলো আসছে, সেদিন যে যুদ্ধ করছে, সেদিন যুদ্ধ শুধু সিদ্দিক ভাই আর বিজ্ঞান ভাই যুদ্ধ করে, আমি সুব্রত বিশ্বাস যুদ্ধ করেছি, আরো অনেকে যুদ্ধ করেছে। সেটা কোনো 90% মুসলিম আর 75% মুসলিম, দেশ মুসলিম, এটার ভিত্তিতে দেশ যুদ্ধ করে নাই, দেশ স্বাধীন হয় নাই। সুতরাং আজকে এখানে সিদ্দিক ভাই বলছেন যে একটা উদ্দেশ্যমূলকভাবে এটা ইন্ধন দিচ্ছে বা চক্রান্ত করছে, কিন্তু সিদ্দিক ভাই এখানে নাম নিতে রাজি না, নাম নেন নাই তারা। অথচ এটা ক্লিয়ার পরিষ্কার যে হেফাজতের নেতারা এই কথাগুলো বলছে এবং বলে যাচ্ছে, এই কথাগুলো কিন্তু বলতে চাচ্ছেন না প্রকাশ্যে। আমি বলি যে আজকে যারা এই কথাগুলো বলছে যে ভাস্কর্য হবে কি হবে না, এটা 71 নির্ধারিত হয়ে গেছে। এই দেশ কোন ইসলামের দশটা, এইখানে বলছে এটা ইসলামের নামে, এটা ইসলামের দেশ না, এটা ধর্ম দেশ, এটা মুক্তিযুদ্ধের দেশ। যারা আজকে কথা বলছে তারা 71 সালে আমাদের মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো অবদান নেই, তাদের কোনো নাই, তাদের ভূমিকা ছিল বরং আমাদের বিপরীতে, পাকিস্তানের পক্ষে। আজকে তারা বাস্তব হবে কিনা হবে না এটা বলার অধিকার নেই। এবং আমি মনে করি সেটা হবে বাংলাদেশের শাসনতন্ত্রের ভিত্তিতে, যেটা আছে সেই ভিত্তিতে হবে। এটা যারা বলছে উদ্দেশ্যমূলকভাবে, হ্যাঁ উদ্দেশ্যমূলকভাবে বলছে, এটার বিরুদ্ধে যে চক্রান্তকারী আছে তাদের নামগুলো সিদ্দিক নাম বলে নাই, কিন্তু আমি জানি, আমি বলছি। তবে এদের যে আজকে মাথা চাপ দিয়ে ওঠার পিছনে আমি খুব বিনয়ের সাথে এবং শ্রদ্ধা রেখে সিদ্দিক ভাইকে আমি বলবো, আজকে এটার জন্য আজকে সরকার দায়ী। আজকে এই যে বিমানবন্দর থেকে লালনের ভাস্কর্য সরানো হয়েছে, আপনার কি বলে হাইকোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানো হয়েছে, পাঠ্যপুস্তকে তাদের আবদার ব্যক্ত করা হয়েছে, এই সবগুলো এই সুযোগ আজকে হেফাজতের সাথে সরকারের যে সম্পর্ক, যে বার্তা বাধা হচ্ছে, এই সুযোগগুলোর কারণেই আজকে তারা এই ঘটনাটা হয়েছে। আজকে লজ্জাজনক, আজকে কি বঙ্গবন্ধু না, আমার বাংলাদেশের অস্তিত্ব এবং মূল্যবোধের উপরে আঘাত আসছে, এর চেয়ে বড় আঘাত হতে পারে না।
আজকে তো এটা সরকারের পক্ষের লোক আপনার 3 সপ্তাহ পরে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, তারা বলছে যে পর্যবেক্ষণ করছে। কিসের পর্যবেক্ষণ? এই আওয়ামী লীগ বর্তমান সরকারই প্ল্যান করেছে যে বঙ্গবন্ধুকে কোনো কটাক্ষ করলে এবং বিরূপ মন্তব্য করলে তাকে গ্রেফতার করাবেন এবং যাবজ্জীবন সাজা সেই বিধান রয়েছে। সেই জায়গায় এই বক্তব্যের পরে এদেরকে কেন গ্রেফতার করা হলো না এবং এখনো করা হচ্ছে না? এর কোনো আমি আজ এখনো বুঝি না। এখনো তাদের নাম লিখতে সরকার কেন এত দ্বিধা করছে? ফলে এখানে আমি সবচেয়ে দায়ী করি সরকারকে, এবং জ্ঞান বলছেন যে সরকার বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কিসের সিদ্ধান্ত? সিদ্ধান্ত এটা হয় যে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা এখানে বাস্তব হবে। আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না, আপনারা সম্পর্ক সেই যারা করছেন তাদের সাথে আপনার 20 দলের মধ্যে আছে, আপনারা বলতে পারবেন না, বলেন না। আমি মনে করি এটার জন্য সরকার দায়ী, এবং এটা যত শীঘ্র সম্ভব সরকারকে এই চক্রের ভিতর থেকে বেরিয়ে আসা স্বাধীনতার পক্ষের পক্ষে নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি। আমি বললাম, পরে বক্তব্য আছে আমি আবার বলার চেষ্টা করব। অনেক ধন্যবাদ দাদা। ডক্টর রশিদ মালিক, আনমিউট করে বলেন। জি, আসসালামু আলাইকুম। সেলিম ভাই বলেন। জি, এই যে এই বিষয়টা তো আলোচনা শুনলেন, আপনি যুক্তরাষ্ট্রে একজন মূলধারা রাজনীতিক হিসেবে এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি এটাকে অন্য দৃষ্টি ভঙ্গিতে দেখতেছি, লাইক এ রিলেশনশিপ বিটুইন জর্জিয়া অ্যান্ড ফ্লোরিডা, বা উইদিন জর্জিয়া অর উইদিন নিউ ইয়র্ক। আমরা ভিন্ন জাতের, ভিন্ন মানুষ, ভিন্ন ধর্মের লোক একসাথে বাস করতেছি, আর যেখানে আমাদের কনস্টিটিউশন হলো হিউম্যান মেড, আমরা ওটা ফলো করতেছি। এখন বাংলাদেশের কনস্টিটিউশন হিউম্যান মেড, যারই যে ধরনের ধার্মিক ফিলসফি থাকুক, আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, আমাদের বর্তমান চিন্তা করতে হবে economic survival. When we meet the needs of the people from the economic point of view, we are serving the society. এখন চিন্তা করেন, আমরা একটা বাংলাদেশি জাত, একটা বাংলা জাত, ওই হাওড়ার থেকে নিয়ে ঢাকা পর্যন্ত। এখন আমাদের চিন্তা করতে হবে, এই যে আমরা একটা জাত, আমরা এই জাত হিসাবে আগে পরে আমরা এক হব, there is no doubt about it. তখন আমরা কি করব? কেন হিন্দু ধর্মে আমরা জানি অনেক মূর্তি আছে, অনেক পূজা করে, আর ইসলাম ধর্মে তারা কিছু মানে কোনো কিছু আকার নিয়ে ইবাদত করে না, তারা মনের থেকে ইবাদত করে। তো আমার কথা হলো যে তোমার কাছে আর অন্যদের কাছে। এখন আজকে কথা আমাদের চিন্তা করতে হবে না, আমাদের চিন্তা করতে হবে 500 years from now, 1000 years from now, যখন আমরা এই বাংলা জাত এক হয়ে যাবো। কেন আমাদেরকে জোর করে আলাদা করা হয়েছে, তো আমাদের ওই দৃষ্টিভঙ্গি নিয়ে আগে যেতে হবে। বর্তমানে আমাদের বাংলাদেশের ছোট্ট দেশ, আর ওই দিন আমি একজনের সাথে কথা বলতেছিলাম, হয়তো 16 তারিখে আমার একটা অপরচুনিটি থাকতে পারে টু অফার মাই প্রপোজিশন টু অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রহমান, and আমার প্রপোজটা হলো, লেটস ডেভেলপ দি ইকোনমি অফ বাংলাদেশ and Georgia, i.e. America, together through trade and commerce. ওইটা আমাদের প্রমোট করার চিন্তা, ওই ধরনের চিন্তাধারা আমাদের নিয়ে আসতে হবে। এখন অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সে আমাদের প্রাইম মিনিস্টার, so I would ask her come up with a solution, not for today only, but for the future 100s, 500s, 1000 years from today. এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেখানে যত ধরনের লোক আছে, যেমন খ্রিস্টান আছে, তারা জিজাসের মূর্তি বানিয়ে পূজা করে, তাই না? হিন্দুরা আছে, অনেক ধরনের মূর্তি বানিয়ে পূজা করে। তা আমরা কি তাদের সাথে ঝগড়া করবো? না,
আমরা বাঙালি জাত, আমরা একসাথে মিলে থাকবো। আমাদের চিন্তা করতে হবে আমরা কবে ইকোনমিক্যালি আমরা যে ইকোনমিক ইন্টিগ্রেশনটা আনতে পারি, অটোমেটিক্যালি সোশ্যাল অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশন উইল হ্যাপেন। আমাদের উভয় চিন্তা করতে আমরা কিভাবে আমাদের পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের ইকোনমিটা এক করে ফেলবো, আমাদের একটা কারেন্সি থাকবে, আমাদের এক ভাষা, কেন আমরা দুই জায়গায় আসছি, ওই ধরনের চিন্তাধারা আনতে হবে আমাদের মানে মানসিকতায়। আমরা ভাগাভাগিতে মারামারিতে যাব না, বিকজ হিউম্যান সিভিলাইজেশন ইজ মুভিং ওয়ে ফার অ্যাওয়ে। আমরা যদি এখন বর্তমানে যুক্তরাষ্ট্রকে একটা স্যাম্পল হিসাবে নেই, আমরা দেখতে পেলাম 4 বছর আমাদের উপর অনেক জুলুম করছে রিপাবলিকান ট্রাম্প তো রিপাবলিকান না ডেমোক্রেটও না, সে হলো ট্রাম্প পার্টি। তো আমরা দেখতে পেলাম যে 80+ মিলিয়ন লোক বের হয়ে আসলো, হাইয়েস্ট নাম্বার ইন দি হিস্ট্রি অফ আমেরিকা। তারা কি প্রমোট করলো? পিসফুল কোএক্সিস্টেন্স। দ্যাটস হোয়াট উই হ্যাভ টু প্রমোট। এখন একটা মূর্তি কেউ মনে করেন না, যারা মূর্তি পূজা করেন ওই ইঙ্গিতে বলতেছি না, একটা পাথরকে ভাঙলে পরে আপনি খাওয়া পাবেন না, ওটা বানালে পরে কোনো খাওয়া পাবেন না। এখন আমাদের সার্ভাইভাল মোডে আসছি আমরা একটা সুই বানাইতে পারি না, আমরা একটা সাইকেল বানাইতে পারি না, আমরা এখনো ওই যে সে গরু দিয়ে আমরা চাষ করি, এইভাবে তো জীবন চলতে পারে না। তো আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, দেখতে হবে আমরা যদি যখন যে কলকাতায় আছে তার সাথে আমার কমিউনিকেশন অটোমেটিক্যালি হচ্ছে, আমাদের কোনো চিন্তা করতে হইতেছে না আমি কি ভাষায় কথা বলবো। আর আমাদেরকে ওটা চেষ্টা করতে হবে, ওই যে আমাদের কমননেস আছে, আপনিও ডাল খান আমিও ডাল খাই, আপনিও ভাত খান আমিও ভাত খাই, আপনি ইলিশ মাছ পছন্দ করেন আমিও ইলিশ মাছ পছন্দ করি, তা আপনি বাসায় কি করেন ওইটা আপনার ব্যাপার, আপনি পূজা করেন আমি ঘরে নামাজ পড়ি, দ্যাটস মাই বিজনেস। So let's leave those differences aside, superficial, and let's come together as human being and create a atmosphere movement towards peaceful coexistence. কেন চিন্তা করে দেখেন, আমি কলকাতা পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে কতটুকু পপুলেশন আমি ঠিক বলতে পারবো না, I will say 200 million. We're one of the largest countries in the world, with the same common language, same aspiration. আমরা কেন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে গরিব জায়গা হলো গিয়া পশ্চিমবঙ্গ, আর সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে গরিব জায়গা হলো গিয়া ইস্ট বেঙ্গল। কেন আমাদের অবস্থা এরকম হবে? আমরা কি 500 মিলিয়ন অ্যাপ্রক্সিমেট, পার্ডন মি আমি যে ঠিক জানি না কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কত পপুলেশন, আমি সেইং 500 to 600 মিলিয়ন, half a billion। আমরা কেন একসাথে আইসা আমরা একটা সুন্দর একটা সমাজ গড়ে কেন তুলতে পারবো না? ধন্যবাদ রশিদ, আবার আপনাকে ছাড়বো। সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন ভাই। জি ধন্যবাদ। আমি প্রথমত সিনেমা আজকে যারা এখানে আলোচনা আসছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক দিক থেকে আপনার মতো এখানে অনেকের মতো আমরা দেশে থাকি না, কিন্তু দেশের গৌরব দেখে আমাদের অহংকার লাগে, দেশের কষ্ট দেখে আমাদের কষ্ট লাগে। তো আজকে যে দিনটাতে কথা বলছি, একটা গৌরবের ঘটনা ঘটেছে দেশে, যে একটা পদ্মা সেতুর মতো একটা সেতু, যেটা আমরা যখন দেশ ছাড়ি তখন কখনো ছিল না। তো আমি সেই গর্বের কথাটা, অহংকারের কথাটা দিয়ে কথা শুরু করার আগে একদম আমাদের আগে রশিদ ভাই এখান থেকে যে চমৎকার, মানে আমার ঘর বাড়ি তো আছেই, আমি আরেকজনের বাড়ি দখল করে কেমনে আরো দেশ বড় বানাবো, এরকম একটা চিন্তা খুব ভালো। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে যে আমার যে বাড়িটা বানিয়েছিলাম এটাও আর রক্ষা করতে পারতেছি না। এই ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব আছেন, এই সুব্রত বিশ্বাস আছেন, 75-এর পর বাংলাদেশ আরেক বাংলাদেশ নাই। যে যুদ্ধ করেছিলেন আপনারা, যে স্লোগান দিয়ে আমরা আপনাদের দেখে রাজপথে নামছিলাম, যে স্বপ্ন আমরা দেখতাম, এই জিনিস 75-এ শেষ করে দিয়েছেন। বাংলাদেশ এখন আর বাংলাদেশ নাই, বহু বিভক্ত। এখন বাধ্য হয়ে ক্ষমতায় থাকার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা একবার আস্তিনের তলায় এক একজনকে আনবেন। এই সিদ্দিক ভাই ক্ষমতার দলের খুব সতর্ক করে বক্তব্য দিয়েছেন, যাতে ওই বলছেন ম্যানেজ করে তাদের সাথে, এর সাথে পরামর্শ করে যুদ্ধে গেছিলাম নাকি আমরা, এদের সাথে যুদ্ধ করে বাংলাদেশ মানবে, বঙ্গবন্ধু মানবে, বাংলাদেশে থাকবে না থাকবে না। এখন এদের সাথে আমরা কিছুদিন আমরা এদেরকে মাঠে ছাড়ি, আবার বগলে ঢুকাই, আবার এক দলের বগলে ঢুকাই, এইসব করতে করতে আজকে এই জায়গায় গেছেন।
এবং এই পরিণতি ভয়াবহ হবে। এই ভয়াবহ কেন? এই একের পর এক ঘটনা ঘটবে। আপনি এদেরকে বন্ধ করার জন্য আপনি স্টিম রুলার চালাবেন, তখন আরেকজন পেছন থেকে ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিল, যারা বঙ্গবন্ধুর নাম শুনে যাদের গাত্রদাহ শুরু হয়, আবার এরা দেখবেন আবার আওয়ামী লীগের মঞ্চে আছে এখন। এই বর্ণচূড়ারা আওয়ামী লীগের মঞ্চে গিয়ে এই কিছুদিন আগে ওয়াজ নসিহত, বাংলাদেশে এখন ইউটিউব চ্যানেল দেখবেন খালি ওয়াজ নসিহত হয়। এই ওয়াজ নসিহতে প্রধান অতিথি হিসাবে আমাদের সিদ্দিক ভাইয়ের মতো নেতারা মুজিব কোট লাগিয়ে বসেন, আর পাশে বসে আরেকজন এই ধর্মনিরপেক্ষতাবাদ এবং উদারনৈতিকতাবাদের বিরুদ্ধে সে বক্তৃতা দিয়ে একটা প্রজন্মকে নষ্ট করে ফেলছে। এইসব আমরা খেয়াল রাখি না। আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারি নাই। একই দেশে আপনি একটা পড়তেছেন, আরেকজন পড়তেছে আরেক জিনিস, যেখান থেকে সে বাইরে একজন তার ধর্মীয় আচার আচরণের কারণে মূর্তির বিরোধিতা করুক, আর তার কাছ থেকে গ্রিক ওই সংস্কৃতি আমার শিকার দরকার নাই, এটা আমার শিকার আরো জায়গা আছে। সে যদি বিশ্বাস করে তার ধর্ম নিয়ে সে এটার বিরোধিতা করবে, এই বিরোধিতার প্রতি আমার সম্মান আছে। কিন্তু তোমার বিরোধিতার কারণে তুমি আমাকে গোড়ায় দিবা, আমাকে হুমকি দিবা, আমার জীবনের জন্য তুমি হুমকি হয়ে দাঁড়াবা, আমার দেশ যে স্বাধীন, যে দেশ আমি পতাকা অর্জন করেছি ভিত্তির উপর, সেই ভিত্তিতে আঘাত আনবা, এটা তো আমরা আমাদের কষ্ট হয়, দূর থেকে দেখে কষ্ট হয়। আমি জানি না বাংলাদেশের মানে যারা এই লড়াই সংগ্রাম করছেন তাদের সংগ্রামটা কত বেশি। আমি খুবই মানে এটা এসব আমাদের আবেগের জায়গা। আমি জাস্ট আরেকটা কথা বলতে চাই যে আমাদের অনেক দেনা বেড়ে গেছে, এই দেনার খেসারত আমাদের দিতে হবে। এবং রাজনীতি এখন যে মেনে চলতেছে, এখন তো এই যে মোল্লারা যত আমাদের ওই বাংলাদেশে মিটিং মিছিল করেছে, আমরা আমেরিকার মানুষ তো খুশি, সে কইবা আর জঙ্গিবাদ আসতেছে, শেখ হাসিনার আরো সমর্থন করো। এটা হচ্ছে রাজনীতির একটা আপাত উপদ্রব। কিন্তু এটা দিয়ে একটা দেশের মানুষের সাংস্কৃতিক মননশীলতা, উদারনৈতিকতা, একটা জাতি যে সমৃদ্ধ হওয়ার যে সংগ্রাম শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেটা তো বাধাগ্রস্ত হয়ে গেছে। এটা এখন রাজনীতির একটা ক্রীড়ালোকে পরিণত হয়েছে। আমি এর চেয়ে বেশি আর কথা বলার সুযোগ নাই। আমার চেয়ে যোগ্য লোকরা এখানে আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সবার মতামতকে খুবই গুরুত্ব দিয়ে আমি আমার কথাটা শেষ করছি। ধন্যবাদ সাখাওয়াতুল সেলিম। ধন্যবাদ ইব্রাহিম ভাই। ডক্টর সিদ্দিক ভাই, ইব্রাহিম ভাই যেমনটি বললেন এবং সুব্রতার কথা শুনলেন, গিয়াস ভাইয়ের কথা শুনলেন, মালিক ভাইয়ের কথা শুনলেন, সুদীপ ভাই চিন্তা করতেছে কেমনে এদের নিয়ে বসে একটা আলাপ আলোচনা করে এদের সামাল দিবে। এইসব সামাল দিয়ে দিতেই তো আজকের এখানে গেছেন। আপনাদের সবারই মতামতকে আমি অবশ্যই মূল্য দেই যে আপনারা খুব সুচিন্তিত ভাবে আপনাদের কথাবার্তা বলেছেন এবং বলতেই হবে। কিন্তু আমি একটু বলতে হবে, যেহেতু আমরা এখানে অংশগ্রহণ করছি, আমাদের ডক্টর ভাই, ওনার নামটা জানি কি, ডক্টর রশিদ মালিক ভাই, আমি একমত হতে পারছি না। উনি যে ভাবনা নিয়ে কথা বলছেন, ওই ভাবনা নিয়ে আমি রাজি হতে পারতেছি না। মানে এটাকে আমাকে অপোজ করতেই হবে, কারণ 30 লক্ষ শহীদের বিনিময়ে এদেশে আমরা স্বাধীন করেছি এবং সেখানে দুই বাংলা এক করার আর কোনো অবকাশ সেখানে নেই এবং সেটা হবেও না। তো আমি বলছি ওই দিকে চিন্তা না করে বর্তমানে যে পরিস্থিতিটা, এটা সিরিয়াস পরিস্থিতির দিকে যাচ্ছে। আপনারাই তো বলবেন, আপনারা যেভাবে বলছেন, এটাকে আমি কিন্তু হয়তো আপনাদের অবস্থানে থাকলে আমি আরো হয়তো জোরে সোরে বলতাম। আমার অবস্থান থেকে আমি এভাবে আমি জিনিসটা বলতে চাই। সমস্যার সৃষ্টি আমরা করেছি, আমাদের সময় সৃষ্টি হয়েছে, সমস্যার সমাধান আমাদের বের করতে হবে। এবং আমার একটা বিশ্বাস, দেশটা রাজনৈতিক পরিমণ্ডল এমন ভাবে যদি আজকে বাংলাদেশের সত্যিকারের একটা শক্তিশালী বিরোধী দল থাকতো, তাহলে হয়তো আমাদের সরকারকে এভাবে এটাকে হ্যান্ডেল করতে হতো না, সরকারের হেল্প হতো যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকতো। এরকম সিচুয়েশনে একটা শক্তিশালী বিরোধী দল দরকার, সেটা আমাদের দেশে অনুপস্থিত গত 10 বছর 12 বছর। সেক্ষেত্রে সরকারের কাজও করতে হবে, বিরোধী দলের কাজও করতে হবে, দুটো মিলেই সরকারকে চালাতে হবে। যে সমস্যার সৃষ্টি হয়েছে এখানে কোনো আপোষের, আমি কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে যদি বলতে পারেন, আমি এটা কোনো ইস্যু মনে করি, এটা একটা মীমাংসিত জিনিস। এখানে আমি ইস্যু তৈরি করলে আমি সেই ইস্যুকে পাত্তা না দিলে হলো। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কিভাবে চলবে না চলবে, সেই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যে সমস্ত দল অংশগ্রহণ করেছে, তারাই এই দেশটা চালাবে। গত 21 বছর আমরা ভুল পথে ছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পরে আমরা সেই জ্বালা আমরা বুঝেছি, আমাদের কোথায় তারা নিয়ে গিয়েছিল, আমরা সেখান থেকে ফিরে আসছি। গত 12 বছরে বা গত 15 বছরে জননেত্রী শেখ হাসিনা
চতুর্থ টার্মে এসে শেষের দিকে এসে আমরা একটা নতুন সমস্যার দিকে, আমি মনে করি এটা একটা কোনো সমস্যাই না, ইট ক্যান বি সলভ ভেরি ইজিলি। যেটা যে কোনো জিনিসের সমাধান বিভিন্নভাবে হতে পারে, আপনারা যেভাবে বলছেন সেটাও হতে পারে, কিন্তু যেহেতু আমি সরকারি দলের পক্ষ থেকে কথা বলছি, আমাদের চিন্তাধারা আপনাদের চিন্তাধারা নিয়ে একটা সমাধানে আসতে হবে। এবং এখানে আর সমাধানে আমি যেটা বলি, এক কথা বলতে চাই, এটা কোনো সমাধানের প্রয়োজনই নাই, এ নিয়ে কারোর সাথে আলাপ আলোচনা বসারও কোনো প্রয়োজন। বাংলাদেশের ৭২ সংবিধান হয়েছে ৪টা স্তম্ভের উপরে, সেখানে শুধু সেই আমাদের কি বলে বামপন্থী ভাইদের জন্য যেটা তারা যেটা নিয়ে আন্দোলন করে সেটা হয়তো নাই, কিন্তু বাকি সবগুলো তো ইনট্যাক্ট রয়েছে এবং দেশটা সুন্দরভাবে চলছে, দেশটার অগ্রগতি হচ্ছে। এবং আপনি যে কথা শুরু করলেন, যারা একটা মানে অসম্ভব জিনিসকে সম্ভব করা হয়েছে, পদ্মা ব্রিজ নিজেদের অর্থ দিয়ে আমরা পদ্মা ব্রিজ করেছি, আজকে তার ৪১তম স্প্যানটা স্থাপন করা হয়েছে। এটা ঐতিহাসিক ঘটনা, আমরা বাঙালিরা কি না করতে পারি, আমরা আরো করতে পারবো। আমার কথা হলো আজকে যারা এই অবস্থা সৃষ্টি করে চাচ্ছে, আমি যেটা প্রথমে ইঙ্গিত করেছি, এটা ভাস্কর্য তো একটা উপলক্ষ, ভাস্কর্য কি তাদের কোনো ক্ষতি করবে? যেটা বলছে, এটা যেহেতু এটা ইসলামিক কান্ট্রি না, সেখানে ভাস্কর্যটা একটা ইস্যু হয়ে আসে কি করে? ইসলামিক কান্ট্রিতে আছে তারা তোলে না, আমরা এখানে এটাকে ইস্যু করে আনছি কেন? এটা কারা এটা কারা করছে সিদ্দিক ভাই? ইস্যুটার কারণ একটাই, জি। বঙ্গবন্ধুকে তারা ভয় করে। এবং যখন একাত্তরে আমাদের মা বন্ধু ইজ্জত করা হয়েছিল, তখন এনারা কোথায় ছিলেন? পরাজিত শত্রু, তখন এনাদের ফতোয়া কোথায় ছিল? পরাজিত শত্রু এবং তাদের দুশ্মন। হ্যাঁ, যারা আজকে এই সমস্ত কথা, ৭১ তাদের কি রোল ছিল? এবং গত ৫০ বছর তো এই সমস্ত কথা তারা বলে নাই, আজকে নতুন করে কেন এই সমস্ত কথা আসছে? আর মূল কথা হলো, এটা তো আমরা ইসলামিক কান্ট্রি না, এখানে মদ খাওয়া হচ্ছে না, মদ কি চলে? এখানে কি বলে বলৎকার হচ্ছে না, এটা এ সম্বন্ধে না কথা বলে না কেন? এখানে ঘুষ খাওয়া হচ্ছে না, দুর্নীতি হচ্ছে না, এই সমস্ত কি আমাদের ধর্মে অ্যালাউ করে? যদি তাই না করে, তাহলে এই ভাস্কর্য নিয়ে কেন তারা এত মাথা না ইয়ে করে? এটা সেই জন্য বলছে ভাস্কর্য ইজ নট অ্যান ইস্যু। ইস্যু হলো বঙ্গবন্ধু, ইস্যু হলো মুক্তিযুদ্ধ, ইস্যু হলো এই দেশটা কেন স্বাধীন হয়েছে। এটা পাকিস্তান থাকবে, সে পাকিস্তান থেকে আমরা বেরিয়ে আসি, সেখানেই হলো জিনিসটা। আমাদের সেই জায়গাটা খুঁজে বের করতে হবে, আমাদের আসল সমস্যাটা চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে আপনাদের সবাই মিলে এর সমাধান বের করতে হবে। এখন এমন একটা অবস্থা যেটা বলছেন আপনারা, আমি ওইভাবে বলতে পারবো না যে এখনই ধরে তাকে, আমার কথা হলো দেশের যে আইন আছে সে আইনের প্রয়োগ করে এর সমস্যার সমাধান হওয়া উচিত। এবং যারা এই স্বাধীনতা, বাক স্বাধীনতা বলে ফতোয়া দেবে, এই ফতোয়া বাজতে বন্ধ করতে হবে। তার কারণ আমি একটা কথা প্রথমে যখনই শুরু করতে আমি একটা কথা বলেছি, বাংলাদেশ কোনো ফতোয়ার থ্রুতে হয়নি, কোনো ফতোয়া দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়নি, অতএব আমরা ফতোয়া শুনতে আমরা রাজি না। আপনারা মসজিদে আছে, নামাজ পড়েন, মানুষের মধ্যে ধর্মীয় যত অনুশীলনগুলো আছেন আপনারা করেন, কিন্তু দেশ পরিচালনা করবে সে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে দেশ পরিচালনা হবে। এই ব্যাপারে কোনো আপোষ আমরা করবো না, করতে দেব না। ধন্যবাদ সিদ্দিক ভাই। গিয়াস আহমেদ, গিয়াস ভাই, যে সিদ্দিক ভাই একটা কথা বললেন যে বাংলাদেশে আসলে বিরোধী দলের অবস্থান না থাকাতে, রাজনীতি না থাকার কারণেই এমনটি হচ্ছে। আমি বলছি না থাকার কারণ, যদি শক্তিশালী বিরোধী দল থাকতো এই সমস্যার সমাধান করতে সুবিধা হতো সরকার। না, সিদ্দিক ভাই সুন্দর কথা বলেছেন, সিদ্দিক ভাই আরেকটা সুন্দর কথা বলেছেন যে যাদের নামে আমরা ভাস্কর্য করি তারা কিন্তু ভাস্কর্য বানানোর কথা বলে জাননি, কিন্তু আমরা অনেক সময়, আমি আগে বলেছি যে দুই একটা জাতীয়ভাবে ভাস্কর্য আছে, থাকবে, ঠিক আছে, কিন্তু যখন এটা গণহারে হয়ে যায়, যখন উলিতে গুলিতে হয়ে যায়, মানে মেগা প্রজেক্ট নামে যখন শুরু হয় অতি উৎসাহীদের কারণে, তখন এটা একটা চোখে আসে এবং এটা নিয়ে একটা ইস্যু পায়। এবং সেই ইস্যুটা কিন্তু সিদ্দিক ভাই যেটা বলেছেন যে আওয়ামী লীগ যেহেতু সরকার, এবং আওয়ামী লীগই করেছে ইস্যুটা, এবং এই ইস্যুটা কিন্তু মানে গ্রেপ্তার করেই কিন্তু, এটা আমি যা দেখলাম, এই সরকার কিন্তু মানে গ্রেপ্তার করছে না কেন? গ্রেপ্তার করলে সমাধান হচ্ছে না তো, কারণ সমস্ত গ্রুপের আলেম ওলামারা, মানে নট অনলি হেফাজত, আপনি ভালো করে খুঁজ নিয়ে দেখেন, সকলেই এ ব্যাপারে একমত যে ভাস্কর্যের সমর্থন কি করছে না। মানে এটা যখন সামনে চলে আসছে, যে কারণে হোক এটা সামনে চলে আসছে, এখন এই ইস্যুটা গ্রেপ্তার করলে এটা আরো, যেহেতু হুজুররা তো, আপনারা জানেন হুজুররা তো হুজুরি, তারা তো আর কম্প্রোমাইজ
কোনো এই ব্যাপারে করবে না। তো সেই কারণে আপনার ও গ্যাস ভাই এরা কম্প্রোমাইজ করে আছে, এরা কম্প্রোমাইজ করে আছে, এদেরকে মাদ্রাসার জায়গা দিতে হয়, এরা কম্প্রোমাইজের উপরেই আছে, এরা ওয়েট করতেছে যে একটু ডাক্কা তাদের চা পানি খাওয়াইবো, এটার জন্য এই কম্প্রোমাইজ, এদের কম্প্রোমাইজের দরকারই নাই, এটা কোন আপনিও কোন। এখন যে অবস্থা আছে গ্রেফতার করে কিন্তু সমাধান হচ্ছে না, কারণটা কি? যে সিদ্ধু ভাই ভেরি ইম্পর্টেন্ট কথা বলছে যে গ্রেফতার করে সমাধান হচ্ছে না, কারণ এখন বিরোধী দল নেই, এখন দেশের আইনের শাসন সেভাবে নেই, যে মুক্তিযুদ্ধের চেতনা যেটা বলেছে বাক স্বাধীনতা, ওই যে বলছেন যে বাক স্বাধীনতা এখন নাই, যখনই সবকিছু একটু উলট পালট হয়ে আছে, সেই কারণে সরকার যখন গণতন্ত্র মানে বাইরে যখন ক্ষমতা থাকে, তখন এই কখনো এই হুজুরদের দরকার হয়, কখনো আবার আপনার ওই রাজাকারের দরকার হয়, কখনো ওই যে আপনার যারা নাকি বঙ্গবন্ধুকে হত্যার জন্য মানে দায়ী, যারা আন্দোলন করেছে বঙ্গবন্ধুকে বুড়িগঙ্গে ফেলে দিবে, তাদেরকে নিয়ে সরকার গঠন করতে হয়। এই যে সমস্যাটা সরকারই সৃষ্টি করেছে, সেই কারণে আমি বলবো যে সরকারকে এটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। যে ওই যে আপনি ইব্রাহিম ভাই যেটা বললেন, তাদেরকে হাত বলে আপনার ঠান্ডা না করলে গ্রেপ্তার করে এটা হবে না, কারণ এটা একটা গ্রুপ না, এটা সমস্ত বাংলাদেশের। এখন শুনেন, আমি ওই মঈন আহমেদের সময় দেখেছি, মঈন আহমেদ যখন প্রথম আসলো ক্ষমতায়, তখন দেখলাম অনেক জনগণ তাকে সমর্থন দিল, আর একটা পর্যায়ে দেখলাম যখন সে এটাকে হ্যান্ডেল করতে পারছে না, এটা যখন একটু মানে উল্টাপাল্টা হয়ে গেল, মানে ওই আর্মিরাও তখন কিছু লোক মানে দুর্নীতিপরায়ণ হয়ে গেল, তখন মঈন আহমেদের অবস্থানটা এমন হলো যে ভালো কথা বললেও জনগণ তাদের কথা খাচ্ছে না। মানে যখন স্বৈর শাসক একটা ভালো কথা বলে, তখন জনগণ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন জনগণ ওই ভালো কথাটাকেও সমর্থন করে না। সেই কারণে হুজুরদের অনেক সময় খারাপ কথাটাকেও, হুজুরদের উগ্রবাদকেও এখন অনেক সময় জনগণ সমর্থন দেয়, যখন সরকার জনবিচ্ছিন্ন হয়ে যায়। সেই কারণে এখন এই ইস্যুটা কিন্তু আপনারা যেভাবে বলছেন যে গ্রেপ্তার করলে সমাধান হয়ে যাবে, আমি মনে করি না যে 2, 4, 10, 20টা লোক গ্রেপ্তার করলে সমাধান হয়ে যাবে, কারণ সমস্ত গ্রুপ ফেকরার লোক এখন ঐক্যবদ্ধ হয়েছে এই ব্যাপারটা। তবে এটার জন্য এইটাকে সামনে এভাবে নিয়ে আসা ঠিক হয় না এই সরকারের, যে অলিতে গলিতে বিশাল মেগা প্রজেক্ট করে বঙ্গবন্ধুকে সামনে নিয়ে আসতে হবে মূর্তি বানিয়ে, এটা করা ঠিক হয় না। মানে এটাকে একটু সাবধানতার সাথে নিয়ে আসলে। ভাই আমাকে না বললেও বলতেছেন, আমি মানে কি আসলে আপনার খুব সুন্দর করে বলার চেষ্টা করছেন আপনি, কিন্তু আপনি এই ঘটনার জন্য দায়ী করতেছেন সরকারকে, মানে যারা কাজটাকে বাধাগ্রস্ত করতেছে, এর বিরুদ্ধে বক্তৃতা দিতেছে এই সরকার। আরে সে স্ট্যাচু কয়টা বানাবে, সে যে ক্ষমতায় আছে তারা সিদ্ধান্ত নিবে। এই আপনার এর সাথে পরামর্শ করে আমি নিব নাকি? আমি একটা বানাইলে ঠিক আছে, আর 3টা বানাইলে পাপ। ইয়াস ভাই সুজা কথা কন, আপনারা এই আন্দোলনে খুশি যে আপনারা মনে করতেছে যে একটু সরকার একটু নাড়াচাড়া করতেছে আপনাদের? শুনেন, এই যে সিদ্দিক ভাই সাহস করে সুন্দর করে বলছে, আমি তো ধন্যবাদ দিতে চাই এটার জন্য, যে বিরোধী দল নাই এই আফসোস করে এই সিদ্দিক ভাইয়ের মুখ থেকে যে আফসোসটা বেরিয়ে এলো, এটার জন্য ওনাদের কোনো দায় দায়িত্ব আছে কিনা আমি জানি না, কিন্তু সেটা তো একটা আফসোস করলো। আপনি এইভাবে একটু বলেন যে এই সরকার দায়ী না, দায়ী হচ্ছে যে যারা এটার বিরুদ্ধে এই নেক্কারজনক ভাবে বলতেছে, তারা সরকারকে দায়ী করবেন কেন? না ঠিক আছে, আপনি যেটা বলছেন, না আমি বলতে চাচ্ছি যে মনে করেন বঙ্গবন্ধুকে সামনে নিয়ে আসবে, প্রমোট করবে, সেটা অনেকগুলি ওয়ে আছে। মনে করেন আপনি বঙ্গবন্ধু সেতু করেন, বঙ্গবন্ধু আপনি ইউনিভার্সিটি করেন, 10টা 20টা করেন, ঠিক আছে, আপনি বঙ্গবন্ধুর নামে আরো অনেক মানে ইতিহাস লেখেন, সমস্যা নাই। যখনই আপনি একটা ইস্যু, যখন আমি একটা বলতে চাচ্ছি যেটা, যে যখন বিরোধী দল নেই, যখন আপনি রাতের অন্ধকারে ভোট হয়ে যায়, যখন দুর্নীতিবাদদের আখড়া হয়ে গেছে বাংলাদেশ, তখন আপনি সতর্কভাবে এগোতে হবে। তখন আপনি যখন এই মূর্তি নিয়ে আপনি সামনে আসেন, তখন তো এই আন্দোলনটাকে আপনি হুজুরদেরকে আপনি খেপে দিচ্ছেন, আর যখনই হুজুররা খেপে যাচ্ছে, তখন জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে, কারণ সরকার যখন জনগণ বিচ্ছিন্ন, জনগণ সমর্থন দিচ্ছে না গিয়াস ভাই, এটা একদম ভুল স্বপ্ন। জনগণ প্রতিরোধ করতেছে, এই হুজুর টুজুর বলতেছে, এখন আমরা এইসব বলি নাই, এই অলিক চিন্তা বাদ দেন, এরা নামতেই পারতেছে না মাঠে, এটা হলো বাস্তবতা। মনে করে আজকে মনে করেন বিপিনুরকে সরকার গ্রেফতার করে না কেন? কারণ আমি বলি একটা কথা, যে কারণ বিপিনুরকে গ্রেফতার করলে আরেকটা আন্দোলন হওয়ার মানে আশঙ্কা থাকে। যখন ছাত্ররা মাঠে নেমে যায়, ছাত্রদেরকে তখন দেখা যায় জনগণ সমর্থন দিচ্ছে। কারণ হচ্ছে কি দেখেন, আমি আবার বলি, যখন সরকার মানে দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, পুলিশ প্রশাসন থেকে যখন
আমলা, একটা পর একটা দুর্নীতি, একটা পর একটা ব্যাংক চুরি, একটা পর একটা টাকা পয়সা বিদেশে নিয়ে যাচ্ছে, এই যখন ঘটে তখন জনগণ তো মানে সরকারকে সমর্থন দিচ্ছে না। তখন যে কোনো একটা ইস্যু, খারাপ ইস্যু, আমি বলেছি একটা কথা যে হুজুরা যখন একটা খারাপ ইস্যুকে নিয়ে আন্দোলন নামে সরকারের বিরুদ্ধে, তখন এই জনগণ তখন এই এদেরকে সমর্থন দিয়ে বসে। এটা যদি আপনাদের অবস্থানটা আসলে কি এই বিষয়টা নিয়ে? ওনারা দেখতেছে খেলা, মানে কি যায় কি পরিণতি হয়। সিদ্দিক ভাই বলছেন সুন্দর কথা, এটা আসল বাস্তব যে যেহেতু এখন বিরোধী দল নাই, তো বিরোধী দলতে তো কাউকে না কাউকে আগে আসতে হবে। কখনো বিপিনুর হয়ে যায় বিরোধী দল, কখনো ওই ছাত্র সমাজ হয়ে যায় বিরোধী দল, কখনো ওই যে হেফাজত আলেম সমাজ বিরোধী দল হয়ে যায়, বুঝছেন? ধন্যবাদ গিয়াস ভাই। সুব্রত দা। আচ্ছা, আমি খুব দুঃখের সাথে বলতে হয় যে আজকে সরকার, স্বাধীনতার পক্ষের সরকার, আজকে সিদ্দিক ভাইরা যদি প্রপার জায়গায় থাকতো তাইলে দুঃখটা এই কথাগুলো বলতে হতো না। আজকে সিদ্দিক ভাই নাম নিতে না, আজকে ওনার জায়গা থেকে নাম নিচ্ছেন না, এরা খারাপ। হ্যাঁ, পক্ষান্তরের মোল্লার পক্ষে বলছেন। আমি একটা গল্প বলি, আমার মুক্তিযুদ্ধের সময়কার একটা বাস্তব ঘটনা বলি। আমি ইব্রাহিম ভাই জানে, আমি তাওয়াবিল জাফলং থেকে তাওয়াবিল থেকে আমরা সিলেটে আসার পথে আমি প্রায় 11 মাইল দূরে একটা জায়গায়, হারিঘাট নামক একটা জায়গায় আমরা ক্যাম্প করি। সেখানে আমাকে একটা ব্রিজ তৈরি করার জন্য। তো রাত্রে আমার কাছে ওই পাশের গ্রামের এক মহিলা আর এক মেয়ে আসলো, বললো যে একটা লোক কোলাবরেটর, ওই পাশের গ্রামের আমি বললাম এটা আমার দায়িত্ব না, এটা 2-3 দিন পরে দেশ স্বাধীন হয়ে যাবে, এরপরে তোমরা তাকে ধরে। পরে মহিলা মেয়েটা কাইন্ড করে দিল। তার কাজা দিকে আমি জিজ্ঞাসা করলাম, কেন তুমি কাঁদছো কেন? আমি খুব সঙ্গে বলছি। তারপরে সে বললো যে এই আমি যেখানে আমার ক্যাম্প করছি পাশেই ছিল পাক আর্মির ক্যাম্প, সেখান থেকে পাক আর্মিকে বাড়িতে নিয়ে যেত এবং আপনার তাদের গ্রাম থেকে মেয়ে মহিলা দিত। একদিন সে বাড়িতে নাই, ওরা গেছে, বাড়িতে যাওয়ার পরে না পাইয়া তার মেয়ে এবং তার ওয়াইফকে ডেট করছে। তার বাড়িতে ফিরে আসার পরে মেয়ে এবং ওয়াইফ যখন কমপ্লেন করলো, সে কোনো পাত্তা দেয়। পরবর্তীতে যতদিন তারা গেছে তাদেরকে মুক্ত করতে দিছে। এই লোকটাকে ছিল ওই যে যাদের নাম লিখতে না, আপনারা নাম নিতে ইয়ে করতেছেন, ফ্যাসিলিটেট করতেছেন, এরা কোনো অধিকার নেই এই দেশে, বাংলাদেশে কথা বলার। এদের কোনো অধিকার নেই আমার কি হবে না হবে সেটা বলার। আজকে আপনারা কথা বলতে সাহস করতেছেন না। আজকে আমার দুঃখ হয় যে সিদ্দিক ভাইদের কথা, এই যে 13 জানুয়ারি যে 77 যে ঘটনা ঘটছিল, এটার পিছনে কারা ছিল? বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল না? হ্যাঁ, আপনারা ঠেঙ্গাইয়ে বিদায় করছিলেন তো ঠিকই, তারপরে তারা যুদ্ধে আপোষ করলেন কেন? কি মহাভারত যুদ্ধ হয়েছিল? গণজাগরণ মঞ্চকে বাইঙ্গা দিলেন, বাইঙ্গা দিয়ে তাদের পিছনে ধরলেন। আজকে তো আজকে যদি বলতে শিক্ষা ব্যবস্থার কথা, আমার তো দেশে একবার একমুখী শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা ছিল, আজকে 3-মুখী শিক্ষা ব্যবস্থা করছেন। আগে কওমি মাদ্রাসাকে যেটা বন্ধ করার কথা, সেটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন। এগুলোই তো করছেন। আজকে আপনি বলছেন বিরোধী দল নাই, আমার বিরোধী দলের দরকার কি? আমার সংবিধান 72 সংবিধান আছে, আমার সংবিধান অনুসারে দেশ চলবে। আজকে রাষ্ট্রীয় জামাতকে নিষিদ্ধ করতেছেন না, আপনি সংবিধানে রাষ্ট্রপতি ইসলাম রাখছেন না, এটা রাষ্ট্রপতি ইসলাম এবং ধর্মনিরপেক্ষ দুইটা নিয়ে আপনি একটা জগাখিচুড়ি করছেন। এগুলোই তো হচ্ছে আজকে। আমি আজকে কেন আপনি ডিজিটাল আইনের মাধ্যমে 54 মাধ্যমে ছেলেদেরকে কথা বলে তাদেরকে জেলে নিচ্ছে। আজকে মমিনুল হককে বাবুল এত বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলার পরে আপনি করছেন না। গ্যাস বেড়ে বলছেন আন্দোলন হবে। কিসের আন্দোলন হবে? ঠেকাইয়া যখন শাপলা চত্বরকে বাঁধলেন,
পালাই যেতে দিতে পারে কিসের নিয়ে কিসের বিরোধী করবে এটাই হলো অজুহাত আজকে সরকার এই একবার ইব্রাহিম বলছে না একবার জামাতকে একবার হেফাজতকে একবার জাতীয় পার্টিকে তুলে নিচ্ছে এটাই তো হচ্ছে আজকে স্বাধীনতার পক্ষে স্বাধীনতার আদর্শ চেতনা তাদের ধারণ করে বা সেইভাবে দেশ চলছে সমস্যা তো সেই জায়গায় আমি বুঝছি না আমি 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 বাংলাদেশের স্বাধীনতার একজন মুক্তিযোদ্ধা আমি চাই আমার দেশ সেভাবে চলুক কিন্তু দেশটা কি সেভাবে চলছে আজকে মরক্কোর মতো দেশ সেই দেশে আপনার ধর্ম নিরপেক্ষ দেশ ঘোষণা করা হয় আর আমি মুক্তিযুদ্ধ করে 30 লাখ শহীদের দেশ আমার সেই দেশ আমি যুগ করে বলতে পারি না আমার দেশ স্বাধীন মুক্তিযুদ্ধের ধর্ম নিরপেক্ষ বলা হয় 90 মুসলিম কোথাকার 90 মুসলিম এই 90 মুসলিম তো পাকিস্তানের ছিল দালালি করছে মা বোনের ইজ্জত লুটছে এরা আজকে তাদের পৃষ্ঠপোষকতা করছে সরকার আমার স্বাধীনতার পক্ষের সরকার এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে দিদিভাই যতই বলুক বুকে হাত দিয়ে বলুক যে অন্যায় করতেছে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা হচ্ছে না কাজ হচ্ছে না দয়া করে এই রিপোর্টটা ত্যাগ করো স্বাধীনতার পক্ষে সবচেয়ে এখনো দেশের অধ্যস্ত এদেরকে প্রতিরোধ করার কোনো সমস্যা না দয়া করে এদের থেকে পিছনে করে রাখেন আজকে পিছিয়ে কারা আছে তারা এটা সম্মুখীন আপনি 3 দিন লাগবে না পরিষ্কার তাকে পারেন ধন্যবাদ ধন্যবাদ দাদা ডক্টর রশিদ মালিক রশিদ ভাই আপনার ওই যে বক্তব্য নিয়ে আমাদের অনলাইনে যারা দেখছেন তাদের মধ্যে মুক্তিযোদ্ধা মুকি চৌধুরী প্রবল প্রতিবাদ জানিয়েছেন আপনার যে দুই বাংলার কথা যে বলেছেন এই বিষয়টা নিয়ে দিগ্বিজয়ের প্রতিবাদ করেছিলেন সেই বিষয়ে যদি এগুলা দিয়ে সমস্যা ক্রিয়েট করার কথা এইসব লোক এইসবই কথা বলে আজকে একটা কালকে একটা এই স্টুডিও নাই এগুলো মিলে সমস্যা ক্রিয়েট করে মূল বক্তব্য বিষয় থেকে সরিয়া মানুষকে বিভ্রান্ত করার জন্য কথাগুলো বলা যে আনমিউট করে বলছেন জি 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 আমি কথা যে যারা আমার সম্বন্ধে বলতেছে তারা আমার কথাটাকে ঘুরাইয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে আমার কথা বলে আমরা নুন আনতে আমাদের পান্থা ফুরায় ওখানে আমরা পাথর নিয়ে কি তর্কাতর্কি করব আমরা ইউরোপে যদি দেখি ফ্রান্স আর ইংল্যান্ড 100 ইয়ার যুদ্ধ করছে এখন তারা নতুন একটা সিভিলাইজেশন চলে আসছে জাপান চায়নার উপরে কি অত্যাচার না করছে কোরিয়ার উপরে কি অত্যাচার না করছে এখন একটা নিউ রিয়ালিটি চলে আসছে আমরা হিউম্যান বিং উই হ্যাভ ইভলভড ইনটু মোর সফিস্টিকেটেড হিউম্যান বিং আমাদের ওইভাবে চিন্তা করতে হবে আমি তো ওইটা বলবো বাংলাদেশ থেকে একদম জেরুজালেম পর্যন্ত ঢাকা থেকে জেরুজালেম পর্যন্ত আমাদের একটা ইকোনমিক রেলওয়ে রোড থাকা উচিত যেখানে আমরা ট্রেড এন্ড কমার্স করে আমরা সবাই ভালো মতো থাকতে পারবো একে অপরের গলার মধ্যে আমরা গলা চিপে ধরি আর কেউ যে একটা নতুন একটা আইডিয়া আনে ওটা যদি সাথে সাথে তারা নাকচ করে দেয় তো ওই আইডিয়াটা তো আর ম্যাচুরিটি গেইন করবে না আমেরিকা হলো গিয়ে 50টা রাষ্ট্র একসাথে কিভাবে আসছে প্রতি 4 বছর ন্যাশনাল ইলেকশন হচ্ছে ওয়ারেজ একটা পপুলার লিডার কল করতেছে সিভিল ওয়ার get out in the street with guns এটা হয়েছে না হয় নাই because they have evolved into a much sophisticated human being and we are falling behind. Let's acknowledge that. If we do not acknowledge that we are not in par with the Western civilization, আমরা ওই যে গরুর যে একটা ইয়া দেয় না কি বলে জানি ব্লাইন্ডার ওই ব্লাইন্ডার নিয়ে পড়ে থাকবো চিরকাল আমরা পাথর নিয়ে মারামারি করব আমরা রং নিয়ে মারামারি করব আমরা কে কোন রাজনীতি করেছে ওগুলো নিয়ে মারামারি কিন্তু আসল জিনিস আমরা দেখবো না এটা আমরা যে পশ্চিমবঙ্গ বাংলাবঙ্গ পশ্চিমবঙ্গ ইস্টার্ন ওয়েস্ট বেঙ্গল যেটা আছে আমাদের এক ভাষা আমি কলকাতার সাথে কথা বলতে পারি আমেরিকা এই দরকার আপনি কলকাতাতে পাঠাতে পারবে ওটা তো আমি তো বুঝতে বলতে পারবো না বিষয় নিয়ে আমরা আসলে কথা বলছি
কিন্তু বাংলাদেশে যে আমরা সলিউশন দিতেছি। আমরা কি এই ভাস্কর নিয়ে কি সারা জীবন পড়ে থাকবো? জন্ম পর থেকে দেখিয়ে আসতেছি যে প্রথমে আমরা বিহারি বাঙালি মারামারি করলাম, তারপর এটা এখন কি আমরা হবে বাঙালি এটা বাঙালি বলেন আপনি, মারামারি এটা করছি। কি হবে এটা বলেন আপনি। সারা এখন জীবন আমি যখন পড়ে থাকবো এটা কথা না তো। আমি সেটা যখন বলতে কথা আপনার বলি কি মধ্যখানে বক্তব্য আপনি কি কথা সেটা বলবেন বলেন। না। আপনি যখন কথা বলছেন আমি চুপ করেছিলাম, মিউট করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বলেন। থ্যাংক You ইউ, should you should learn to respect somebody when they are speaking. ওকে, থ্যাংক ইউ। গলা বাজি করলে না সমাধান আসে না। সমাধান পাইতে হলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আমরা যদি পাথর নিয়ে মারামারি করি সমাধানের কথা আর বলেন। জীবনে আমাদের কোনোদিন শান্তি আসবে না। আমাদের নদীগুলা সব চর হয়ে যাচ্ছে, ওগুলা নিয়ে আমরা কথা বলবো। আর আমাদের সবাইকে বলতে হবে, দিস ইজ দ্য টাইম ফর লিডারশিপ ফ্রম দ্য প্রাইম মিনিস্টার। কাম ফরওয়ার্ড and assure the people we are moving in the right direction. আমরা কি প্রতি 4 বছর পর 5 বছর পিছিয়ে যাব? এখন মানুষ মার্চে যে বসে আছে আর আমরা এখানে কন্দর করতেছি। How am I supposed to feel? I'm trying to, আমি নিজের পয়সা খরচ করে বাংলাদেশে গেছি to promote trade and commerce between Georgia and বাংলাদেশ, কিন্তু আমাকে কোনো অপরচুনিটি দেয় না কথা বলার জন্য। কেন? আমি ঘুষ দিতে পারিনি, আর ঘুষ দেবও না। ওগুলা বুঝতে হবে। লেটস কাম টু দি রিয়েল পয়েন্ট। ওই আবেগ নিয়ে কথা বলে কোনো লাভ নাই। তো আমরা যদি ভবিষ্যতে না কথা বলতে পারি, বর্তমানে যদি থাকি, তাহলে আমরা চিরকাল বর্তমানে থাকবো। কিন্তু আমার তো এখানে কিছু আসা যায় না তো। Why I'm saying that? Because we have to move forward. আমাদের মধ্যে বর্ডার কেন থাকবে? আমেরিকা তো বর্ডার নেই 50টা দেশে। আমি আজকে আমার ভ্যান পিক করে আমি ক্যান্সাসে চলে যেতে পারি ফর অপরচুনিটি। আমরা কেন পারি না? আমরা বাঙালি, বিহারি, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান নিয়ে পড়ে আসছি। Can we move forward, please? Thank you, সেলিম ভাই। ধন্যবাদ রশিদ ভাই। সিদ্দিক ভাই বেশি কিছু বলবেন, আমরা শেষ করবো আসলে। ওনার সাথে আমি একটু ওনাকে রেসপেক্ট নিয়ে কথাটা বলতে চাচ্ছি। বাংলাদেশকে আপনি এত ছোট মনে করেন না। এখন অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আসছে। আপনি যদি ইকোনমিক এলিমেন্টস গুলো দেখেন, শুধু এখানে যে কোনো এরিয়ায় আপনি বলেন, শিক্ষার দিকে বলেন। বাংলাদেশে কয়টা রিক্সা চালক আছে? আপনি বলছেন আমি যখন কথা বলবো আপনি কথা বলবেন। আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন। না, আমি তো উত্তর দিচ্ছি না। আপনার প্রশ্ন করছি না। আমি আপনার কোশ্চেনে আমি রিবার্টল দিচ্ছি। রিবার্টল আপনি কথা বলতে পারবেন। আপনি যে কথা বলছেন এই সপ্তাহে আমরা একমত না। আপনি আপনার মত নিয়ে থাকেন, আমরা আমাদের মত নিয়ে থাকবো। আমি সে কথা বলছি। আপনি আমার দেশকে ছোট্ট বলছেন, আপনি আমার দেশকে কোন বাংলাদেশে আপনি প্ল্যানের কথা বলছেন। 41 সালের মধ্যে প্ল্যান করা আছে, 100 বছরের ডেল্টা প্ল্যান করা হয়েছে। বাংলাদেশ 100 বছরে কি হবে আপনি হয়তো অনেক খবর জানেন না, সেই জন্য আপনি বাংলাদেশকে খুব ছোট্ট ভাবে দেখছেন। আপনি জর্জিয়াতে আছেন, আপনি এখানে মেইন স্ট্রিম করেন, ঠিক আছে। আমেরিকার গল্প আমি আমেরিকান সিটিজেন। আপনারা যে খেলা দেখাচ্ছেন সারা পৃথিবীতে এখন মুখ দেখার মতো অবস্থা নেই। ডেমোক্রেটিক বলে রিপাবলিকান বলে যে ঘটনা ঘটাচ্ছেন, আজকে 4 সপ্তাহ হয়েছে ইলেকশন হয়ে গেছে, কে প্রেসিডেন্ট এখন মধ্যে আমরা ঠিক করতে পারছি। এই কথা বলেন না যে আপনারা অনেক কিছু একটা সফিস্টিকেটেড হিউম্যান বিং আপনারা, আর আমরা বাংলাদেশ সফিস্টিকেটেড না, এটা ঠিক না বলেন। ওখান থেকে আমি আসছি আমি আপনার জাস্ট আপনার যে কথাগুলো আমাকে খুব হার্ট করেছে। এর বাঙালি জাতি যেই শুনবে তাকেই হার্ট করবে। আপনারা এখানে মেইন স্ট্রিম রাজনীতি করেন, আপনারা অনেক কিছু অর্জন করেছেন, তার অর্থ এই নয় বাংলাদেশ একেবারে নিগৃহীত নয়। বাংলাদেশের ইকোনমি টু সাম এক্সটেন্ট বেটার দ্যান ইন্ডিয়া, মাচ বেটার দ্যান পাকিস্তান। আপনাকে এটা দেখতে হবে, সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। সুব্রত দা আমাকে যেটা বলছে আমি লুকায় আমি কথা বলছি না। আমি মানুষকে কিভাবে কথা বলবো, আমি নাম বলি নাই। আমার কথা হলো আমি তাদেরকে রিকগনাইজ করতে চাই না। I don't want to recognize, I don't want to make him a national leader. আমরা যারা বুঝি না, যেটা বলে ইয়াস সাহেব বারবার বলছেন যে আমরা অতিরঞ্জিত কথা বলি, অতি উৎসাহী, তারা একে নেতা বানাইছে আজকে। সে যে একটা কথা বলছে, আমরা যদি কোনো কথাই না বলতাম কি হতো? সে এক মামুন মনিরুল হক কথা বলে কি করতে পারবে বাংলাদেশ? আবারও বলি, 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে বাংলাদেশ, 2 লক্ষ মামুনের রক্ত তাদের বিনিময়ে বাংলাদেশ। কেউ আমাকে কেউ দান করেনি, উপহার দেয় নাই, রক্তের বিনিময়ে বাংলাদেশ। এখানে কেউ কথা বললে হবে না, কোনো ফতোয়া দিতে চলবে না।
রক্তের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশে একটা সংবিধান রয়েছে, বাংলাদেশে একটা সরকার রয়েছে, যেটা সেটাই করবে। হয়তো অনেকে বলছে এখনই আমার রেজাল্ট দরকার, কিন্তু একটি কথা বলতে নাই, ভাস্কর্য বড় কথা নয়। বঙ্গবন্ধু নিয়ে কোনো কথা হলে সেখানে আমরা আপোষ করবো না, সেখানে কোনো আলোচনা হবে না। দিজ আর অল সেটেলড। বাংলাদেশ সভারেন্টি, বাংলাদেশ জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, দিজ আর অল সেটেলড। দেয়ার ইজ নো ডিসকাশন, নো কম্প্রোমাইজ। ধন্যবাদ সিদ্দিক ভাই। আমরা যারা এটাকে উপলক্ষ করে একটা আন্দোলনের সৃষ্টি করতে যাচ্ছে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি সুযোগ্যতার কথা বলছি, আমার নাম বলতে কোনো ভাই না, আমি ওই অর্থে বলি না, আমি নাম বলতে চাই না, আমি তাকে রিকগনাইজ করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু মেক হিম এ ন্যাশনাল লিডার, আই ডোন্ট ওয়ান্ট টু। এবং যেটা আমরা অলরেডি করে ফেলছি। আজকে যদি আপনি বাংলাদেশে দেখেন, আজকে সুধী সমাজ কই, আজকে টক শোলারে কই, তারা তো কথা বলে না, বেশি তো কথা বলছে না কেন? তারা আজকে কোথায় বসে আছে? শুধু সরকারকে বলতে হবে কেন, শুধু সরকারকে করতে হবে কেন? কিন্তু অনেকে বলছেন যে এ ব্যাপারে জনগণের সমর্থন, কিসের সমর্থন আছে? আপনি যদি দেখেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী, তারা যে সমস্ত প্রতিবাদ করেছে, হাজার হাজার লোক, লাখ লাখ লোক সেখানে হচ্ছে, তার অর্থ সেটাও ঠিক না। আমাদের কথা হলো আমরা সরকারে আছি, আমাদের এটা সমাধান করতে হবে। সেই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আমি কোনো অবস্থাতেই এটাকে সমর্থন করি না যে ভাস্কর্য করা যাবে না। ধর্ম এবং রাষ্ট্র এক ভাই একসাথে না আনলেই এটা সমাধান হয়ে যাবে। আলোচনায় করার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইব্রাহিম চৌধুরী খোকন। ধন্যবাদ। আমি দীর্ঘ করব না, এখানে সবাই ইনক্লুডিং রশিদ মালিক, সবার বক্তব্যের মূল কথাটা হচ্ছে যে আমরা আমাদের দেশকে প্রচন্ড ভাবে ভালোবাসি। আমাদের দেশের এখন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, সবাই ইনক্লুডিং রশিদ মালিক। কিন্তু তার একটা অন্য একটা স্বপ্ন দেশের বাইরে থেকে, এখন আমরা আমেরিকা, এটা খুবই বাস্তব যে আমরা দীর্ঘদিন থেকে এখানে আসি। বাংলাদেশের মানুষ, তার সংগ্রাম, তার সরকার সেখানে কিভাবে দেশটা চালাবে, যারা আন্দোলন করবে, গণতন্ত্রের জন্য লড়াই করবে, তারা কিভাবে, আমরা ঠিক জানি না। আমরা শুধু এটাই চাই যে আমরা দূর দেশে থাকি, বাংলাদেশটা ভালো হোক। আমরা যে ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে পরিচয়টা আমরা ধারণ করি, এই পরিচয়টা নিয়ে একটি গণতান্ত্রিক উদীয়মান অর্থনীতির বাংলাদেশ এগিয়ে যাক, আমরা এই প্রত্যাশা করি। এবং এই সমস্ত আপদ বিপদ যাগুলো আসবে, এগুলাকে বিচক্ষণতার সাথে দীর্ঘমেয়াদী মোকাবেলা করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এগিয়ে যাবে, এইটাই আমার কামনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করবো। ইব্রাহিম ভাই যেমনটি বললেন, না, তবে আমার একটু কথা ছিল ভাইছিলেন ভাই, সেটা হলো যে দাদা যে কথা বলছেন, এটা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী কথা বলছেন উনি। কারণ মুক্তিযুদ্ধের বিরোধী সংবিধানের, শুধু সংবিধানের মধ্যে তো মানে বিরোধী দল আছে, গণতন্ত্র আছে, গণতন্ত্র ভোটাধিকার আছে। তো উনি তো বললেন যে আমাদের ৭২ সংবিধান আছে, বিরোধী দলের দরকার নেই, ওগুলোদেরকে সব মেরে ফেলো। এভাবে বলা যাবে না, সমস্যা সৃষ্টি হচ্ছে। সংবিধানে তো আছে, ৭২ সংবিধানে গণতন্ত্র আছে, ভোটের অধিকার আছে এবং বিরোধী দল আছে। তো আপনারা তো এগুলি এভাবে কথা বলতে হবে না। আপনাদের কারণে তাইলে তো আপনার বলার দরকার পড়ে না। না, আপনি যেভাবে দেশ চলছে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? আপনি ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, আপনার বিরোধী দল থাকবে, অবশ্যই। আপনারা মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আপনারা তো মানে দেশের মানে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলতে হবে, যে মুক্তিযুদ্ধ হয়েছিল। বিপক্ষে কোন কথাটা বললাম না? আপনি বলেছেন যে বিরোধী দল থাকার দরকার নাই। না, আমি এটা বলি নাই। আমি এই অর্থে বলছি, আপনি বলছেন না একটু আগে যে গণতন্ত্রের দরকার, তাই না? তো দেশের যদি এক শাসনতান্ত্রিক গণতান্ত্রিক শাসনতন্ত্র মাইনা দেশ হলে এখানে ইলেকশন হবে, আপনার বিরোধী দল থাকবে। আমার কথাটা পরিষ্কার? সেটা ইলেকশন হবে, সেটা মানুষের আমার ভোট আমি দেবো, বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে না। ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে। ইব্রাহিম ভাই কিছু বলবেন? জি না, এই সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুনেন, এগুলো আলোচনা একটু উত্তেজনার হবে, আবেগের জায়গা নিয়ে আমরা একটু কথা বলবো। অল গুড। সবাইকে ধন্যবাদ। গ্যাস ভাই, রশিদ মালিক ভাই চমৎকার বলছেন, সিদ্দিক ভাই এবং দাদা। আমরা এসব নিয়ে আরেকটু আলোচনা করবো আরেকদিন। আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে রিয়াজ ভাইয়ের সাথেও হবে।
কিছু মনে করবেন না। জি জি, অনেক না না ধন্যবাদ। আমার তো না, আমি তো সবচেয়ে বেশি ধন্যবাদ দিই সিদ্দিক ভাইকে, এই যে বিরোধী দলের জন্য উনার যে মানে আফসোস, মানে এটা এইটা এটা এটা চমৎকার করে বলছে, না, যে গিয়াস আসলে ভাই, না, এটা ধন্যবাদ তো জানানো উচিত। মুক্তিযুদ্ধের না, সিদ্দিক ভাই তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, উনি তো স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, মানুষের কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ডক্টর সিদ্দিক ভাই অনেক ধন্যবাদ, গিয়াস ভাই ধন্যবাদ, ইব্রাহিম ভাই অনেক থ্যাংক ধন্যবাদ, ইউ, দাদা থ্যাংক ইউ। সুব্রত অনেক ধন্যবাদ, ডক্টর রশিদ মালিক ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখেছেন এবং যারা বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আজ এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার